প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের তোমার প্রত্নতাত্ত্বিক উপাদান টপিকটা নিয়ে আলোচনা করব। প্রত্নতাত্ত্বিক উপাদানটা নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তীতে আমার ক্লাস দিতে আরও আমরা অনুপ্রাণিত হব। ঠিক আছে, আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানটা শুরু করি এবং এই প্রত্নতাত্ত্বিক উপাদানটা আমরা ছকের মাধ্যমে অতি সংক্ষিপ্তভাবে কীভাবে বুঝে নিতে পারি সেটা একটু আমরা দেখে নিই। এখানেও তোমার অনেক এমসিকিউ কোশ্চেন, এসিকিউ কোশ্চেন তোমাদের হয়ে যাবে। এই অধ্যায় থেকে তোমাদের 10 নম্বর আসবে। আচ্ছা, আমরা এখানে আসি। প্রত্নতাত্ত্বিক উপাদানকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটাই রয়েছে দেখো পুরাতত্ত্ব, তারপরে রয়েছে দেখো লেখ, তারপরে রয়েছে মুদ্রা এবং শিল্পকর্ম। প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে? প্রত্ন কথার অর্থ হলো পুরনো বা প্রাচীন। খনন কার্যের মাধ্যমে মাটির তলা থেকে যে অতীতে তৈরি বা অতীতে ব্যবহার করা যেসব জিনিসপত্র আবিষ্কৃত হয় তাকেই বলে প্রত্নতাত্ত্বিক উপাদান। আচ্ছা, এবার পুরাবস্তুকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। দেখো, পুরাবস্তুর মধ্যে প্রথমেই রয়েছে জীবাশ্ম। পুরাবস্তুর মধ্যে প্রথমেই রয়েছে জীবাশ্ম এবং এই জীবাশ্ম, তারপরে দেখো কঙ্কাল, হাতিয়ার, ধাতুদ্রব্য এবং গুহাচিত্র। এবং এইগুলো তোমার বের করতে যে আমরা পদ্ধতি বা কাল নির্ণয়ের যে পদ্ধতিগুলো বের করতে হয় এবং এই কাল নির্ণয়ের পদ্ধতিগুলি বের করতে যেসব পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেরকম পরীক্ষা হলো প্রথমে যেটা আমরা আলোচনা করি, সেটা রেডিও কার্বন 14। এবং রেডিও কার্বন 14 দ্বারাও এই পুরোনো দিনের বিভিন্ন জিনিস বা তার কাল নির্ণয়ে একটা গুরুত্বপূর্ণ সাহায্য করে। প্রথম পদ্ধতিতে রেডিও কার্বন 14। তারপরে দেখো থার্মালুমিনিয়েন্স পদ্ধতি এবং নেক্সট যেটা দেখব ইউরেনিয়াম থেরিয়াম পদ্ধতি, ইউরেনিয়াম থেরিয়াম পদ্ধতি। এবং নেক্সট দেখো পটাশিয়াম অর্গান পদ্ধতি বা KAR পদ্ধতি। এবং এই 4টি পদ্ধতির মাধ্যমে এবং এই বিভিন্ন যে জীবাশ্ম, কঙ্কাল, হাতিয়ার, ধাতুদ্রব্য, গুহা এবং গুহাচিত্র, পুরাবস্তুর যে বিভাগগুলো সেগুলো একটু আমরা দেখে নেব। আচ্ছা, প্রথমে যেটা দেখব সেটা হলো তোমার জীবাশ্ম ল্যাতিন শব্দ ফসাস থেকে ফসিল শব্দটি এসেছে। সাধারণত পলিমাটির স্তরে প্রাণীদেহ বা উদ্ভিদের প্রস্তুতিভূত নিদর্শনকেই বলা হয় জীবাশ্ম বা ফসিল। এখানে দেখো পানি এবং উদ্ভিদ বা প্রাণীদেহ এবং উদ্ভিদের পরবর্তীতে বহু বছর ধরে যে পলিমাটি হোক বা শিলাস্তরের নিচে পরবর্তীতে জমে তোমার এইখানে জীবাশ্ম তৈরি হয় এবং এই জীবাশ্মটা নির্ণয় করা হয় রেডিও জীবাশ্ম কত বছরের পুরনো বা এর কাল নির্ণয়ের ক্ষেত্রে যে পদ্ধতিগুলি বললাম সেগুলো একটা বড় ভূমিকা পালন করে। তারপরে দেখো কঙ্কালটা তোমার একটা পশু হতে পারে, মানুষের হতে পারে এবং অস্থি নিদর্শন বা কঙ্কাল বা নরকঙ্কাল হলো ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং কোনো পশু বা পাখি বা মানুষের এই কঙ্কাল থেকে এবং তার এই কঙ্কালের বা মানুষের বা পশুর মৃত্যুকালীন বয়স, কোন গোষ্ঠীর অন্তর্গত বা কোন যুদ্ধের দ্বারা মৃত্যু হলো কিনা বা বিভিন্ন প্রথা বা রীতি রেওয়াজ সম্পর্কেও এই কঙ্কাল থেকে জানা যায়। এবং বিভিন্ন পরীক্ষা পদ্ধতির মাধ্যমে যখন যাব তখন এটার মাধ্যমে তারা জানা যায়। হাতিয়ারটা কি? এবং বন্য মানুষ, সর্বপ্রথম মানুষ, প্রাচীনকালের মানুষ অনেক হাতিয়ার ব্যবহার করতো। সে আত্মরক্ষার জন্য হতে পারে, পশু শিকারের জন্য হতে পারে এবং সেক্ষেত্রে তারা একটা হাতকুঠার বা সবচেয়ে বড় হাতকুঠার অস্ত্রটা ব্যবহার করত। আদি পাথরের হাতিয়ারগুলির মধ্যে তার অন্যতম ছিল একটা হাতকুঠার। এবার হাতিয়ার গেল। এবার আসলে আমরা ধাতুদ্রব্য। মানব সভ্যতার বিবর্তনের ধারায় যে ধাতু গুরুত্বপূর্ণ ধাতুর আবিষ্কার, মানব সম্প্রদায়ের উন্নতি, মানব সভ্যতার বিবর্তনের ক্ষেত্রে ধাতু একটা বড় ভূমিকা নেয়। এবং এই ধাতু বলতে এখানে প্রথমে তামা এবং তামার ব্যবহার একটা গুরুত্বপূর্ণ আবিষ্কারও করেছিল। মানুষ প্রথম তামার ব্যবহারও করেছিল এবং তামার আবিষ্কারও করেছিল এবং তামা একটা আদিম মানুষের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় উন্নয়নে। আচ্ছা, যাই হোক, ধাতুদ্রব্য গেলে এরপর দেখো ধাতুদ্রব্যর পরে দেখো গুহা। এই গুহা প্রাকৈতিহাসিক যুগের মানুষ প্রথমে গুহায় এবং তার পরবর্তীতে গুহা থেকে আস্তে আস্তে গুহার ভেতরেই তোমার ঘর তৈরি করে এরা বসবাস তৈরি করে। এখানে দেখো এমসিকিউ এসিকিউ এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, গুহা বা ঘর তৈরি করে এবং এই গুহার পরে দেখবো গুহাচিত্র। এবং এই গুহাতে ঘর তৈরি করার পর গুহাতে থাকার পাশাপাশি গুহা মানবরা কাঠকয়লা, মানুষের হাড় বা পশুর হাড় ও পাথর দিয়ে রং ও রেখা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতো এবং এই ছবিগুলোকে বলা হয় গুহাচিত্র। গুহাতেই তারা
ছবি ফুটিয়ে তুলতো। এবং যেমন স্পেনের আলতামিরা গুহা চিত্র, একটা গুহা একটা বড় ভূমিকা, একটা নাম করা, এবং এটা দেখি। ঠিক আছে, তো আমরা এই টপিকগুলো পুরাবস্তু থেকে আলোচনা করলাম। এবার যাবো আমরা লেখো বা তোমার লিপিমালা বা লেখমালা। এবং লেখকে আমরা দুভাগে ভাগ করেছি, দেশীয় লেখো আর বৈদেশিক লেখো। দেশীয় লেখের আবার দুটো ভাগ। দেশীয় লেখো ভারতবর্ষের মৌর্য সম্রাট বা মৌর্য যুগের শ্রেষ্ঠ সম্রাট বা ভারতের প্রাচীন যুগের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোকের লেখো একটা পার্টে রয়েছে, আর সম্রাট অশোকের পরবর্তী সময়ের একটা লেখো, দেশীয় লেখগুলি। এখানে দেখো এমসিকিউ অনেক হয়ে যাবে। প্রথমে যে আমরা যেটা দেখবো হলো হাতিগুম্ফা। প্রথমে যেটা দেখবো আমরা হাতিগুম্ফা লেখো, এবং হাতিগুম্ফার লেখক এটা কলিঙ্গরাজ খারবেলের সময়ে তৈরি হয়। কলিঙ্গরাজ খারবেলের মানে জীবন বা গুণাবলী এখানে রয়েছে। হাতিগুম্ফা লেখো। তারপরে দেখো জুনাগড় প্রশস্তি, এটা রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি। এখান থেকে দেখো এমসিকিউ হয়ে যাচ্ছে। তারপরে দেখো নানাঘাট লেখো, এটা রানী নয়নিকার রানাঘাট লেখো। তারপরে দেখো নাসিক প্রশস্তি, গৌতমী বলশ্রীর নাসিক প্রশস্তি, বলশ্রীর নাসিক প্রশস্তি। তারপরে দেখো এলাহাবাদ প্রশস্তি, হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, এটি দেখে রাখো। তারপরে দেখো আইহল প্রশস্তি হলো রবিকীর্তির, এবং তারপরে দেখো দেওপাড়া প্রশস্তি হলো উমাপতিধরের দেওপাড়া প্রশস্তি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আর বৈদেশিক লেখকগুলির মধ্যে রয়েছে, প্রথমে দেখো বগজকয় বা লিপি বা লেখো, তারপরে দেখো বেহিস্তান লেখো, তারপরে দেখো পার্সেপলিস লেখো, তারপরে নক্স ই রুস্তম লেখো। তারপরে মুদ্রার দিকে আসি। মুদ্রার প্রথমে দেখো নিউমিসমেটিক্স হলো মুদ্রা সম্পর্ক পঠন পাঠন বা মুদ্রা নিয়ে যারা পড়াশোনা করে বা মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয়, মুদ্রা পঠন পাঠন বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স। এমসিকিউ হিসেবে দেখে রাখুন নিউমিসমেটিক্স। তারপরে দেখো মুদ্রা থেকে আমরা কি জানতে পারি। মুদ্রা থেকে সেই সময়কার অর্থনীতি, যদি দেখা গেল সোনার মুদ্রা হয় বা হীরের মুদ্রা হয় বা তামার মুদ্রা হয় বা রৌপ্য মুদ্রা হয়, সেই সময় তৎকালীন শাসকের অর্থনীতি, আর্থিক পরিস্থিতি, রাজ্যের আর্থিক পরিস্থিতি, দেশের আর্থিক পরিস্থিতি পাওয়া যায়। এবং সেই পাশাপাশি তোমার ধর্মটাকেই ছিল, ধর্ম, তারপরে ভাষা, তারপরে রাজ্যের অর্থনীতি তো বললামই, প্রভৃতি সম্পর্কেও জানা যায়। এবং কত সালের মুদ্রার সময়কাল সম্পর্কেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে। দেখা গেল অন্য দেশের মুদ্রা আমাদের দেশে বা অন্য দেশে পাওয়া গেল, তাহলে সেই দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক একটা কেমন ছিল সে সম্পর্কেও আমরা জানা যায়। আচ্ছা, মুদ্রা যেমন ধাতুর বলতে তোমার সোনার হতে পারে, রূপো হতে পারে, তামার মুদ্রা হতে পারে। এবং অর্থনীতির একটা বড় ব্যাপার তামা সোনা রূপো প্রভৃতি মুদ্রার কোন সময় কোন প্রচলন ছিল সেটা সম্পর্কেও জানা যায়। আর ভারতবর্ষের প্রথম স্বর্ণমুদ্রা কুষাণরাজ প্রথম ভীম কৎফিসেস প্রথম স্বর্ণমুদ্রা তৈরি করেন ভারতবর্ষে। মানে কুষাণরাজ প্রথম ভীম কৎফিসেস প্রথম স্বর্ণমুদ্রা তৈরি করেছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু দাগিয়ে রাখো, এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং নেক্সট যেটা দেখবো আমরা শিল্পকর্মকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। 1 নম্বর ভাগটা রয়েছে ভাস্কর্য, 2 নম্বর ভাগ রয়েছে স্থাপত্য, এবং 3 নম্বর ভাগ রয়েছে চিত্রকলা। ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা। ভাস্কর্য কিসের উপর ভাস্কর্য হতে পারে? পাথরের উপর হতে পারে, পাথর খোদাই করে। ধাতুর উপর হতে পারে, ধাতু খোদাই করে, বা সোনার উপর তামা খোদাই করে। পোড়ামাটি হতে পারে, মাটির উপরে কাঁচা মাটির উপরে খোদাই করে তোমার, বা পোড়ামাটির উপরে খোদাই করে ভাস্কর্য তৈরি করা হয়। এবং এই ভাস্কর্য একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, প্রাচীন ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর নেক্সট পার্টটা দেখব স্থাপত্যটা কি, মানে কোনো নগরের ধ্বংসাবশেষের পরে বা সেই নগরের বা মাটির নিচে তোমার চাপা পড়ে গিয়েছে বা তোমার সেই নগরের ধ্বংসাবশেষের পরে সেখানে স্থাপত্যটা কেমন ছিল, তার আর্কিটেকচার কেমন ছিল বা তার খোদাই করা কেমন ছিল, সেগুলো একটু জানা যায়। এর পাশাপাশি তোমার স্তূপ, যদি কোনো স্তূপ হয় এবং সেই স্তূপের কারুকার্যতা একটি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপরে মঠ, মন্দির এবং গুরুত্বপূর্ণ ব্যাপার মন্দিরের শৈলী বা মন্দিরের চূড়া বা মন্দিরের যে তোরণটা সেটা কেমনভাবে বা কেমন আর্কিটেকচার, কেমন স্থাপত্য ভাস্কর্য রয়েছে সেটাও বোঝা যায়। এবং হরপ্পার শস্যাগারেও একটা গুরুত্বপূর্ণ স্থাপত্য আমরা পরবর্তী লক্ষ্য করেছি এবং এটাও গুরুত্বপূর্ণ। তোমরা এমসিকিউ এর জন্য এগুলো ভালোভাবে দেখো, তোমাদের এই ভালোভাবে দেখে নাও। তারপরে দেখো চিত্রকলার মধ্যে তোমার রয়েছে গুহা চিত্র।
এবং এই গুহা চিত্রর মধ্যে রয়েছে তোমার গুহাতে মানুষ যে আদিম মানুষ যে মানব সভ্যতার বিবর্তনে একটা গুহা চিত্র বড় ভূমিকা নেয়, এবং এই গুহাতে মানুষ বসবাসের পাশাপাশি কাঠকয়লা বা মানুষের হাড় বা অন্য কিছু দিয়ে তোমার একটা চিত্র তৈরি করে, যেমন অজন্তার আর মন্দির গুহা চিত্র বা অজন্তা ইলোরার যে আমরা দেখেছি সেই চিত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে আমরা এখান থেকে দেখো অনেক এমসিকিউ কোশ্চেন একটা ছকের মাধ্যমে পেয়ে গেলাম প্রত্নতাত্ত্বিক উপাদানটা, প্রত্নতাত্ত্বিক উপাদান। আর ডান দিকে আমরা একটা জিনিস উল্লেখ করিনি, সেটা হলো সাহিত্যিক উপাদান। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের দুটো ভাগ, প্রত্নতাত্ত্বিক উপাদান আর সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানটা একটু উল্লেখ করতে মিস্টেক হয়ে গেছে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস দিতে আরও অনুপ্রাণিত হব। ঠিক আছে, আর ধন্যবাদ সকলকে, তোমরা সকলে ভালো থাকবে। আর এইভাবে একটু দেখে নাও, দেখো তোমাদের এমসিকিউ কোশ্চেন বা ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের খুব সহজেই পরীক্ষা বা সব কিছু সহজেই উত্তরপত্র বা লিখতে পারবে। ঠিক আছে, আজকে সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে।